বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ভূগোল পরীক্ষা তোমরা দিয়ে এসছো, তো আশা করি পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্নগুলোর ভেতরে প্রচুর টার্নিং রয়েছে, যেখান থেকে তোমরা ভুল করার একটা সম্ভাবনা, যেটা নিয়ে কালকেই তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে প্রশ্নগুলো মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, নাহলে প্রচুর প্রশ্ন তোমরা ভুল করে আসবে। তো ঠিক সেরকমভাবেই কী উত্তর হবে আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমটা দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম যে পচা পাতা লার্ভা ছোট যে এই যে পার্টগুলো থাকে, অর্থাৎ এরকম টাইপসের যে ছোট মাছ থেকে বড় মাছ ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে পচা জায়গা থেকে যখন উপরের দিকে যাবে, তখন কিন্তু সেটা স্বাভাবিক ব্যাপার একটা ডেট্রিটাসের দিকে যেতে পারে। আর না হলে যেহেতু বড় মাছ ছোট মাছ রয়েছে, এখানে অপশান অনুযায়ী আমার এটা সি বা জলাভূমি হবে। আচ্ছা, ঘাস ফড়িং যেটা রয়েছে, এটা স্বাভাবিকভাবে শিকারী খাদ্য শৃঙ্খল। এই যে পুরোটা কুকুর কৃমি বিয়োজক, মানে বুঝতেই পারছো এটা স্বাভাবিকভাবে পরজীবী। আর তোমার উদ্ভিদ আর হরিণ, এটা স্বাভাবিকভাবে গ্রেজিং। তাহলে তোমার স্বাভাবিকভাবে যেটা অ্যান্সার আসছে সেটা কিন্তু একের এ দাগটা, সরি একের হচ্ছে তোমার বি দাগটা আসছে, ঠিক আছে? অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বি দাগ। বোঝা গেল কি বললাম? তাহলে একের সঙ্গে হচ্ছে জলাভূমি, দুইয়ের সঙ্গে হচ্ছে তোমার শিকারী, তিনের সঙ্গে হচ্ছে তোমার পরজীবী এবং চারের সঙ্গে হচ্ছে তোমার গ্রেজিং বা চারণভূমি, ঠিক আছে? তারপরে প্রশ্ন চলে আসি, কাস্ট অঞ্চলের চুলাপাথর। এটা খুবই সহজ প্রশ্ন দিয়েছে, লাল বর্ণে, সেটা হচ্ছে টেরারোসা। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই প্রশ্নটা পারবে। 3 দাগের প্রশ্নটা দেখো, বিবৃতিটা খুবই টেকনিক্যালি বিবৃতিটা দিয়েছে। ভূপৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে আছে ভূপৃষ্ঠের মহাসাগর। পৃথিবী পৃষ্ঠের, প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, এটা পৃথিবী পৃষ্ঠের 3 ভাগের 1 ভাগ বেশি অবস্থান। তাহলে ঠিকই আছে, এটা নিয়ে কোনো আমাদের সংশয় নেই। তারপর একটা চলে আসো, সমুদ্র স্রোত সমুদ্রতলের ভূপ্রকৃতি আলোচনা হয় সমুদ্র বিজ্ঞানে। এটাও ঠিক আছে। তারপর একটা কিন্তু ফার্দিনান্ড ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় না, বলা হয় হচ্ছে রেনেলকে। কি বললাম? রেনেলকে বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে 3 নম্বরটা ভুল আছে। আর 4 নম্বরটা বলছে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। কিন্তু নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, কিন্তু না, দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। তার মানে এটাও কিন্তু ভুল হচ্ছে। তার মানে ঠিক ঠিক, তারপরেরটা ভুল ভুল। তাহলে কোনটা উত্তর আসছে দেখো তো, ঠিক ঠিক ভুল ভুল। তাহলে তোমার উত্তর আসবে কিন্তু এখানে দেখো সত্য সত্য মিথ্যা মিথ্যা, তোমার এখানে উত্তর আসবে সি দাগ। এটাই কিন্তু মূল যে বিষয় সেটা তোমাদের বললাম। তারপরের প্রশ্ন আমরা চলে আসি, তারপরে 4 দাগের প্রশ্ন আমরা চলে আসি। 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য যেটা রয়েছে, 1 মিনিট আমি একটুখানি যেটা, হ্যাঁ 3 দাগের প্রশ্নটা শেষ করলাম, ঠিক আছে। এবার 4 দাগের প্রশ্নটা যায়। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে উষ্ণ আর্দ্র পরিবেশে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্ন টু। প্রশ্নটাকে একটু তোমাদের ঘুরিয়েছে। প্রশ্নটা যদি একটু বলতো যে কোন অধিবাসী, সেটা যদি না করে একটু অন্যরকমভাবে দিত যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আফ্রিকার কোন অধিবাসী বাস করে, তাহলেও তোমরা পারতে। যাই হোক, একটু ঘুরিয়েছে, অনেকেই পেরেছো। বার্ন টু উত্তরটা জেনে রাখো। পরবর্তী প্রশ্ন, স্থূল জন্মহার বা সিভিয়ার। সিভিয়ার মানে এখানে একটা বিষয় তোমাদের সামনে বলে রাখি, এখানে একটা ক্লু দেখলে কোনো কিছু দেখা লাগে না, সেটা হচ্ছে 1000। এই 1000টা দেখলে আমরা বুঝে নিতে পারি কোনটা উত্তর হবে, আর কোনোটাই 1000 নেই, অর্থাৎ উত্তর হচ্ছে এটাই, আর সূত্রটা তো রয়েছে। তারপরে কোশ্চেন চলে আসি, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা শুষ্ক বিন্দু বসতি। এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তৃতীয় প্রশ্ন, নিচের অঙ্কিত রাস্তার দুপাশে স্বাভাবিকভাবে রৈখিক বসতি। এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, গুজরাট। এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। টেকনিক্যালি বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সের একটা স্টেপ। এই প্রশ্নটা একটু এরকমভাবে আমাদের জিওগ্রাফিতে দিল, কিন্তু এটা দিয়েছে ঠিক আছে, কিন্তু ঠিকমতো আমার মনের মতো হয়নি প্রশ্নটা আমাদের জিওগ্রাফির জন্য। হলো, তাহলে এটার উত্তর ভিডিও কনফারেন্সে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে আসি, 11 নম্বরেরটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোনটি প্রযোজ্য নয়? এটা প্রথমটা পড়লে হয়ে যায়, খাদ্য শৃঙ্খলে প্রবাহ শক্তি সর্বদা চক্রাকার। কারণ খাদ্য শৃঙ্খল এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু সেই শক্তি আবার প্রথম শক্তিতে ফিরে আসে না। তাহলে প্রথমটাই কিন্তু ভুল রয়েছে স্বাভাবিকভাবে। তারপরে যেগুলো রয়েছে 10% সূত্র মেনে চলে, তারপরে তোমার রয়েছে জীবের সংখ্যা শক্তির সংখ্যা ক্রমশ হ্রাস পেয়ে থাকে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অর্থাৎ এ দাগটা কিন্তু ভুল রয়েছে। তাহলে ভুলটা কোনটা? কোনটি প্রযোজ্য নয়? তাহলে উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এ দাগ, ঠিক আছে। তাহলে উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসে আমরা, 12 দাগের প্রশ্ন কি রয়েছে দেখো, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি, তার কারণ হওয়ার কারণ কি? এটাও খুবই সহজ প্রশ্ন দিয়েছে, এটা একদম
নদী মোহনায় কোন ধরনের বাস্তুতন্ত্র? এই যে খাঁড়ি বাস্তুতন্ত্র, অ্যাকচুয়ালি এটা ইংরেজিটা যদি দিত যে ইস্টুয়ারি ইকোসিস্টেম, তাহলে তোমাদের আরও এই যে ইস্টুরিন ইকোসিস্টেম, তোমরা যদি এটা পড়তে তাহলে অনেকটাই কমন পেতে। খাঁড়ি বাস্তুতন্ত্র বাংলাতে খুব একটা শোনা যায় না। তো যাই হোক, উত্তরটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। তারপরে চলে আসো পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ, এটাও কিন্তু খুবই প্রশ্ন চলে আসি। পুল ফ্যাক্টর 9, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুল ফ্যাক্টর 9 কোনটি? মানে চলে যাবে না কেন? এই যে লাভজনক পেশা, উচ্চ আয়ের জন্য চলে যাবে, স্বাচ্ছন্দ্যপূরণ এটার জন্য যাবে, এটার জন্য। ধর্ম আর জাতিগত ভেদাভেদের জন্য কিন্তু খুব একটা পরিব্রাজন ঘটে না। এটা কিন্তু আসল উত্তর, ঠিক আছে, এটা কিন্তু আসল উত্তর। এইবার যদি অন্য কিছু দেয় তো কিছু করার নেই, কারণ এটাই মেইন উত্তর। কারণ এটা যে মেইন উত্তর আমি ধরবো না, বর্তমানে যে বিষয়টা আমাদের মধ্যে চলছে এপার থেকে ওপারে যাওয়া আসা, সেটা কিন্তু ধর্ম জাতিগত ভেদাভেদের জন্য অনেকটা দায়ী। তো সেই অপশানটা তাহলে হিসেব মতো কোনো উত্তরই নয়, সেই হিসেবে কিন্তু ডি দাগেরটাই উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে চলে আসো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে সঠিক নির্বাচন। এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার এসছে আমি সেটা বলি, সেটা হচ্ছে বি দাগেরটা অ্যান্সার এসছে। 1-এর আসছে তোমার সি দাগ, 2-এর আসছে তোমার ডি দাগ, তারপরে তোমার 3-এর আসছে তোমার এ দাগ, এবং 4-এর আসছে তোমার বি দাগ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি। 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে, দেখো এখানে দুটো বিষয় আছে। অনেকে বলতে পারো স্যার টি কেন হবে না, আবার অনেকে বলতে পারো স্যার ওয়াই কেন হচ্ছে, কারণ টি আর ওয়াইয়ের মধ্যে হবে 3টি বিন্দু। দেখো বলছে 3 দিক থেকে 3টি বিন্দু, যদি 3 দিক থেকে আসে তাহলে ওয়াই হবে, ঠিক আছে। মানে এই দেখো 3টে দাগ 3 দিক, আর যদি টি দাও তাহলে কিন্তু 2 দিক একই দিক হয়ে গেল। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তার মানে কি একই দিক থেকে হয়ে গেল, তুমি এদিক থেকে ধরলেও কিন্তু সেটা আসবে না, যে কারণে 3 দিক থেকে আসলে এবং বিন্দুতে মিলিত হবে, সেক্ষেত্রে কিন্তু ওয়াইটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি। জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি? এখানে আমাদের যে কটা অপশান রয়েছে তাতে করে জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সম্মিলিত সংরক্ষণ, এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরটা আবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, এত লেটিং প্রশ্ন, টাইম অল্প। আচ্ছা, এই যে প্রশ্নটা আমাদের রয়েছে কি বলছে, বাম স্তম্ভের সঙ্গে ডাউন স্তম্ভ, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নটা যদি আমরা ঠিকঠাকভাবে দেখি তাহলে দেখো কি রয়েছে, কৃষি পরিকল্পনা। কৃষি পরিকল্পনার সঙ্গে শস্য সমন্বয়ের একটা জোগাড় রয়েছে। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, শস্য প্রগাঢ়তা, কৃষিকাজের পৌনঃপুনিকতা, দাঁড়াও, এটা হচ্ছে, হ্যাঁ ভুল হয়েছে, সরি, ভেরি মিস্টেক। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। কৃষি পরিকল্পনার সঙ্গে তোমার হচ্ছে শস্য সমন্বয়ের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি হচ্ছে শস্যাবর্তনের ফলে, আর কৃষিকাজের পৌনঃপুনিকতা তোমার যেটা হচ্ছে সেটা শস্য প্রগাঢ়তা, আর শস্যের প্রাধান্যকে বলা হয় শস্য পঞ্জিকা। তাহলে কোনটা হচ্ছে? হ্যাঁ, 1-এর বি, 2-এর ডি, 1-এর বি, 2-এর ডি, মানে এ দাগেরটা তোমার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা। তারপরে কোশ্চেন আমরা চলে আসি। ভৌম জলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা হবে। প্রথমে থাকবে প্রবেশ্য শিলাস্তর, তারপরে থাকবে অপ্রবেশ্য শিলাস্তর, তাহলেই তো জলটা জমে যাবে এবং এই জলটা উপরের দিকে উঠবে। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে প্রথমে থাকবে প্রবেশ্য, তারপরে থাকবে অপ্রবেশ্য। তারপরে কোশ্চেন ছিল জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, উত্তর হচ্ছে আফ্রিকা। জলবিভাজিকা অঞ্চল হলো, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে জলবিভাজিকা অঞ্চল। দেখো, জলবিভাজিকা অঞ্চল হলো একটা প্রাকৃতিক অঞ্চল, প্রথম কথা, এটা উত্তর হওয়া উচিত। কিন্তু এখানে অপশানে যদি ভৌগোলিক অঞ্চলও উত্তর দেয় তাহলেও কিন্তু, কারণ প্রত্যেকটা জায়গারই দুটো জিনিস থাকে, একটা ভৌগোলিক পরিচয়, একটা প্রাকৃতিক পরিচয়। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ভৌগোলিক পরিচয়ও কিন্তু কথাটাকেও যদি 100% ভুল এই কথাটা বলতে পারবে না, আমার ব্যক্তিগত মতামত নিয়ে বললাম আমি। কিন্তু প্রাকৃতিক অঞ্চল উত্তর দেওয়াটা ঠিক, যে জলবিভাজিকা তো প্রাকৃতিকভাবে তৈরি হয়, সে ঠিক আছে, সেই হিসেবে প্রাকৃতিক অঞ্চল। কিন্তু প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক প্রাকৃতিক অঞ্চলে কিন্তু প্রত্যেক প্রাকৃতিক অঞ্চলই কিন্তু একটা ভৌগোলিক অঞ্চল। সেই জায়গা দাঁড়িয়ে এইটাও কিন্তু বলবো। এবার আমি জানি না কি উত্তর দেবে, কিন্তু প্রাকৃতিক অঞ্চলটা 100% শিওর উত্তর দেবে, কিন্তু ভৌগোলিক অঞ্চলকেও অপশনে রাখতে পারে। পরবর্তী প্রশ্ন চলে আসি। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠিত হয়? এটার উত্তর হচ্ছে তোমার 1965-তে। চলে গেল পরবর্তী প্রশ্ন। ভাকরা-নাঙ্গাল পরিকল্পনার সঙ্গে কোন রাজ্যে জলসেচ করা হয়? উত্তর হচ্ছে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণকে জন অভিক্ষেপ বা প্রজেকশন বলা হয়, পপুলেশন। আচ্ছা, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচে কোনটা হবে? তো এটা হচ্ছে তোমার প্রথমে সব থেকে বেশি হচ্ছে বিহার, তারপরে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে কেরালা, অর্থাৎ CBDA। তো উত্তর হচ্ছে কোথায়? CBDA, তার মানে উত্তর হচ্ছে সি দাগ, ঠিক আছে। তাহলে উত্তরটা সি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি।
আচ্ছা, সঠিক এই জায়গাটার একটা প্রশ্ন তোমাদের জানিয়ে রাখি। দেখো, আমদানি বাণিজ্য প্লাস রপ্তানি বাণিজ্য দুটো যদি একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এটাকেও শুধু জেনে রাখলে এই প্রশ্নটার উত্তর পারা যাবে। যারা জানে যে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য দুটোই যদি একই জায়গা হয় তার মানে সেটা ইন্টারন্যাশনাল, বোঝা গেল? তাহলে উত্তর কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হবেই, এর কোনো কথা হবে না। মহিষাঞ্চরণ মতবাদের প্রবক্তাকে? উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েগনার। পরবর্তী প্রশ্ন চলে আসি। উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ কাঠামো ন্যাসপতির মতো। দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাবরেখা, দুটো সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাবরেখা যখন জয়েন্ট হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে মধ্যগ্রাবরেখা। এটা একটা ভাইটাল প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তারপরের প্রশ্ন চলে আসো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আচ্ছা, এই প্রশ্নটা আমি বলি, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কোরাই, ইংরেজি নাম, ঠিক আছে? CORRE, কোরাই। কিন্তু কোরাইয়ের উচ্চারণ তো এখানে নেই, এখানে কার আছে, তো স্বাভাবিকভাবে এটাকে কারও উচ্চারণ করে অনেকে, যার জন্য এটার উত্তরটা কিন্তু কারটাই হবে। তারপরে চলে আসো ডান স্তম্ভের সময় বাম স্তম্ভ। তো এক্ষেত্রে যদি আমরা প্রশ্নটার দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অবিরাম বৃষ্টি। অবিরাম বৃষ্টিটা কোথায় হয়? অবিরাম বৃষ্টিটা হচ্ছে তোমার কোথায় গেল? নিম্ব স্ট্যাটাসে, হ্যাঁ নাকি? হ্যাঁ, অবিরাম বৃষ্টিটা নিম্ন স্ট্যাটাসে হয়। আচ্ছা, ঝিরিঝিরি বৃষ্টিটা কোথায় হয়? স্ট্যাটাস মেঘে হয়। বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা কোথায় হয়? কিউমুলো নিম্বাস মেঘে। আর পরিষ্কার আবহাওয়া সিরোকিউমুলাস। তাহলে কি হচ্ছে? 1A B 2A A, 1A B 2A A 3A D 4A C, তাই তো? তার মানে উত্তরটা আসছে তোমার ডি দাগ, ঠিক আছে? উত্তরটা ডি দাগ আসছে। পরবর্তী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বুঝিয়ে দিই। দেখো, এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে, এই চিত্রটা হচ্ছে নাতিশীতোষ্ণ কুণ্ডবাতের চিত্র, প্রথম কথা। তাহলে আমরা এই একটা অপশানে কিন্তু পেয়ে যাচ্ছি, হলো। দ্বিতীয় নম্বর, 1 নম্বরে যেটা রয়েছে দেখো শীতল বায়ু, তো স্বাভাবিকভাবে নিচেই রয়েছে শীতল বায়ু। আর 2 নম্বরে রয়েছে উষ্ণ বায়ু, তাহলে 2 নম্বরে উষ্ণ বায়ু উপরের দিকে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবং 3 নম্বরে রয়েছে আমাদের সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ কুণ্ডবাত জনিত এই যে 1 2 3 এই যে বৃষ্টিপাত। তাহলে এই হলো মূল বিষয়। তাহলে প্রথমে 1 নম্বরে থাকছে শীতল বায়ু, মানে শীতল বায়ু ঢুকছে, উষ্ণ বায়ু বেরোচ্ছে, তাই তো? তাহলে শীতল বায়ু ঢুকবে, উষ্ণ বায়ু বেরোবে, আর বৃষ্টিপাত হবে উষ্ণ ওই জায়গাটায়। তাহলে স্বাভাবিকভাবে ওটা আসছে আমাদের সি দাগেরটাই অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, আমাদের লাস্ট কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মহিষবান অঞ্চল থেকে সৃষ্টি হয়? এটার উত্তরটা জেনে রাখো। উত্তরটা হচ্ছে তোমার ম্যাসিভ সালফাইড, ঠিক আছে? এটাই কিন্তু উত্তর, ম্যাসিভ সালফাইড, অর্থাৎ ডি দাগেরটা উত্তর, ঠিক আছে? এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ।